অনেকেই অভিযোগ করছে যেহেতু আমাদের দেশের রোহিঙ্গাদেরকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে, সেখানে রোহিঙ্গারা অনেক পাসপোর্ট করে বিভিন্ন দেশে যাচ্ছে। বিশেষ করে তাদের মাধ্যমেই এ ধরনের অকারেন্সগুলো হয়, সেক্ষেত্রে বাঙালিদের উপর বেশিরভাগ প্রভাবটা পড়ে। তো এই বিষয়গুলো কি আপনার নলেজে এসেছে বা এগুলো কি আপনারা খতিয়ে দেখবেন কিনা সেটি যদি একটু জানতে চাই। স্বাভাবিকভাবে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক এগিয়ে নিতে কিংবা সম্পর্ককে স্বাভাবিক রাখতে সেই দেশের কনসার্ন ইস্যুগুলো তো আমাদের মাথায় রাখা লাগবে। আমরা দেখেছি যে বিশেষ করে লাস্ট ফ্যাসিবাদের সময় এনআইডি জালিয়াতি, পাসপোর্ট জালিয়াতির একটা চক্র ছিল এবং তারা রোহিঙ্গাদেরকেও আপনার পাসপোর্ট দিয়েও দেশের বাইরে পাঠিয়েছিল। সেই ঘটনার তদন্ত কমিটি হয়েছে, সেগুলো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে নেওয়া হয়েছিল। এখনো কিছু বিষয়ে আপনার ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই ধরনের সমস্যাটা আমরা খুব বেশি দেখি নাই। পাসপোর্ট জালিয়াতি বা এই রোহিঙ্গাদের দেশের বাইরে যাওয়া, এই বিষয়টা আমরা শক্তভাবেই মনিটর করবো। কারণ এটা তো আমাদের দেশের জন্য সম্মান হানির হবে এবং এটা আমাদের লেবার মার্কেটেও প্রভাব পড়বে। সুতরাং রোহিঙ্গাদের দেশের বাইরে যাওয়ার এখান থেকে সুযোগ নাই যদি না প্রপার অথরিটি না চায়। প্রবাসীদের অনেক দিনের দাবি, তাদেরকে বিমানবন্দরে আসলে তাদেরকে একটু মর্যাদা দিতে হবে। তারা কষ্ট করে আসে, দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসে। এই আন্দোলনে আপনি একসময় রাস্তায় ছিলেন যে প্রবাসীদেরকে সম্মান দিতে হবে যথাযথ। এখন আপনি দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্বের জায়গা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে সেটি আসলে করা সম্ভব হবে কিনা বা করবেন কিনা? যদি সদ ইচ্ছা থাকে, অনেকে বলছে সেটি করা সম্ভব। হ্যাঁ, না এটা ঠিক যে এই মন্ত্রণালয় থেকে বেশ কিছু কাজ করার সুযোগ আছে এবং আলহামদুলিল্লাহ আমরা সেই কাজগুলো করছি। আমরা কথায় নয় কাজে দেখিয়ে দিতে চাই। আপনারা নিশ্চয়ই ১ম ৩ মাস দেখবেন যে আমাদের কি কাজ হচ্ছে। বিশেষ করে কিছু কাজ তো ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। আমরা বেশ কিছু ট্রেনিং সেন্টারে আমরা আ বিশেষ করে অধিক সংখ্যক মানুষ যেন ট্রেনিং নিতে পারে সেজন্য টিচার সহ লজিস্টিক সাপোর্ট আমরা এনশিওর করেছি। আমরা আপনার আ বিশেষ করে আগে আপনার ২ টো ফ্রিজিং লাশবাহী গাড়ি ছিল প্রবাসীদের বহন করার জন্য আমরা আরো ২ টো এড করেছি। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেশের বাইরে যেতে চাওয়া তরুণ স্টুডেন্ট জাপান, জার্মান সহ যারা এরকম দেশগুলোতে যেতে চায় তাদের লোন সাপোর্ট ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করেছি। এবং বিশেষ করে অভিবাসন ব্যয়টা আমরা কমিয়ে আনার চেষ্টা করব। যে সমস্ত বাজারগুলোতে সিন্ডিকেট আছে সেগুলো আমরা কমিয়ে আনার চেষ্টা করব। এবং এটা ঠিক যে আমার প্রতি মানুষের একটা মানে আমি মনে করি অস্বাভাবিক একটা প্রত্যাশা আছে। কিন্তু আমার পজিশনটাও বুঝতে হবে বা আমার জায়গা থেকে কি করার আছে সেটাও বুঝতে হবে। রাতারাতি তো চাইলে অনেক কিছু পারব না কিন্তু আমি চেষ্টা করতেছি। আরেকটি বিষয় যদি একটু জানতে চাই, যে প্রবাসীদের জন্য যে ব্যাংক রয়েছে যেখান থেকে লোন দেয় প্রবাসীদের, এই ব্যাংকে এসে বিগত বছরগুলোতে মানুষ হয়রানির শিকার হয়েছে। দিনের পর দিন রাস্তায় অনেককে শুয়ে থাকতে হয়েছে। অনেকে বলছে যে পায়ের জুতা ক্ষয় করে ফেলছি, কিন্তু আমি লোনের ধারে কাছে পৌঁছাতে পারিনি। এই যে আপনারা, এই সরকার বলছে যে প্রবাসীদের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে, বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে, তারা কারো কাছে যেতে পারে না, চাইতে পারে না, অনেকে জমি বিক্রি করে যাচ্ছে। এই সংখ্যা খুবই কম। আবার অনেক অনেক একটা সংখ্যা আছে যে সংখ্যাটা আসলে কারো কাছে যেতে পারে না, সেই সংখ্যা লোনের দ্বারস্থ হয়, যা আমি আত্মসম্মান বোঝাচ্ছে, আমি লোন নিয়ে বিদেশ যাব। তো সেই জায়গাতে যদি বা আমরা বিগত দিনগুলোতে দেখেছি, এখন সামনে যেহেতু নতুন সরকার, নতুন করে সবকিছু হচ্ছে, এই জায়গাগুলো পরিবর্তন হবে কি? প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়ম অনুযায়ী আবেদনের ৭ দিনের মধ্যে সেই লোন তার ব্যবস্থা হয়ে থাকে এবং যেই লোনটা আপনারা জানেন যে ৩ লাখ টাকা পর্যন্ত সেটাকে বাড়িয়ে ৫ লাখ টাকার আমরা একটা চিন্তা করছি। আর স্টুডেন্টদের সাপোর্ট সেটা ১০ লাখ পর্যন্ত। আ বাংলাদেশের আমলাতান্ত্রিক সিস্টেমে কিছু কাজের জন্য একটু মানুষের ভোগান্তি, হয়রানি, সময় অপচয় এগুলো হয়ে আসছে। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখবেন যে পত্র-পত্রিকায় নিউজ হয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি ৯ টার সময় অফিসে চলে যান। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হয়ে ৯ টার মধ্যে অফিসে চলে যাচ্ছেন, এটা অন্যদের জন্য একটা মেসেজ এবং আমরা যদি সকাল অফিস করতে পারি তাহলে আমরা অনেক কাজ করতে পারবো। সেই জায়গা থেকে আমাদের সেবা দেওয়ার একটা তাড়না বা মনোবাসনা আছে। আশা করি যে এই সমস্যাগুলো আমরা অন্তত আমাদের টেনিউরে সমাধান করতে পারবো। এই যে অন্তর্বর্তী সরকারের আমলে একটি নিয়ম করা হয়েছিল যে সেখানে সম্ভবত ওই ফি ৮,০০০ টাকা। সেই ফিটা মানুষকে এখন ৩০,০০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।
পরীক্ষা দিয়ে পাশ করার জন্য 30,000 টাকা করে গুনতে হচ্ছে, কোনো সমস্যা না থাকলেও সেটা ঠিক করে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় হলো যে পুলিশের যে একটি ভেরিফিকেশন আনতে হয়, সেটি আনতে গিয়ে যে একজন মানুষ তিনি বিদেশ যাবেন, সবকিছু তার ওকে, সেই পুলিশ ভেরিফিকেশন আনতে গিয়ে তাকে মাসের পর মাস ঘুরতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, ঘুরতে হচ্ছে। এই বিষয়গুলোকে আরো সহজীকরণ করা যায় কিভাবে, সেটি নিয়ে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? আমাদের বিএমইটিতে রেজিস্ট্রেশনের জন্য একটা নির্দিষ্ট ফি আছে। আমরা প্ল্যান করছি যে সেটি মানুষের কোনো মানে হাতের স্পর্শ থাকবে না। ডিজিটাল পদ্ধতিতে আমরা পেমেন্ট করব। অর্থাৎ ওই যে আপনার নির্ধারিত ফির বাইরেও যে বিভিন্ন দপ্তরে পয়সা-টয়সা দিতে হয়, ঠিক একইভাবে আপনি যেটা বলেছেন যে পরীক্ষার সময় বা ট্রেনিংয়ের সময় একটা কোর্স ফি দিতে হয়। কিন্তু আমাদের সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যে টিটিসি গুলো আছে, এইখান থেকে ট্রেনিং নিলে উল্টো কিন্তু তারা প্রণোদনা পায়। এখন পরীক্ষার সময় যেমন ধরেন বিভিন্ন কেউ যদি জাপানে যেতে চায় তাহলে জাপান ভাষায় তো তার পরীক্ষা দিয়ে একটা লেভেলে উত্তীর্ণ হতে হবে। সেইখানে যদি তার কিছু আপনার ফির প্রয়োজন হয় সেটা তো একান্তই অফিসিয়াল, সেটার সাথে আমাদের ইনভলভমেন্ট নাই। তবে আমরা এই প্রবাসী মন্ত্রণালয় সম্পর্কে অনেক কথা শুনেছি, অনেক কিছু দায়িত্ব নেওয়ার পরে দেখেছি। আমরা সেগুলো আস্তে, আস্তে পরিবর্তন করার চেষ্টা করছি যে এখানে কোনো কাজেই যেন মানুষের উপরে অতিরিক্ত ৳১ চার্জ করা না হয়। দ্বিতীয়ত পুলিশ ভেরিফিকেশন এইটা তো ধরেন আমাদের মন্ত্রণালয়ের না, এইটা তো আমরা ছাত্র জীবনে আন্দোলন করেছি। সেখানেও আমরা চাকরির ফি কমিয়ে আনা এবং এই পুলিশ ভেরিফিকেশনের নামে যত হয়রানি বন্ধের দাবিগুলো তুলেছি। তবে আমার মনে হয় যে এটি বিএনপি সরকারের যে ধরনের জনবান্ধব চিন্তাভাবনা আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একেবারেই প্রো পিপল যেভাবে চিন্তা করেন, তো ইতিমধ্যেই তাদের হয়তো সরকারের জায়গা থেকে এটা নিয়ে আমার নির্বাচনী ইশতেহারও আছে যে এটাকে সহযোগীকরণ করা। সহযোগীকরণ পদ্ধতি হচ্ছে ডিজিটালাইজ করা স্বাভাবিকভাবেই। ধরেন আপনার এনআইডি যদি কম্পিউটারে এক জায়গায় প্রেস করা হয় তাহলেই তো আপনার এনআইডির সব তথ্য চলে আসার কথা। সো সেটা এমন একটা ব্যবস্থা করা যেটা এনআইডির সার্ভারের সাথে ট্যাগ করা যে তার ডিটেইলস চলে আসবে এবং পুলিশের একটা সিডিএমএস সফটওয়্যার আছে যে তার নামে মামলা-টামলা থাকলে সেইটাও চলে আসে। সবচেয়ে পুলিশই অনলাইনে বোধহয় এটা এই আপডেট করছে। সো পুলিশকে যদি এই ক্ষেত্রে কাজে লাগানো যায়, আপনারা একটা গাইডলাইন দিয়ে এই ভেরিফিকেশনটা, তাহলে এই হয়রানিটা মানুষ সহজে মুক্তি পেতে পারে। যেহেতু আমি সরকারেরই পার্ট, সুতরাং ক্যাবিনেটে বিভিন্ন ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে, বিষয়টি আমরা তুলব। আরেকটি বিষয় যদি একটু জানতে চাই, সেটি হলো যে যারা অনেক আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বহুল দেশ, সেখানে অনেক তরুণ রয়েছে, তারা দেশের বাইরে যেতে চায়। আর সেক্ষেত্রে যেই সরকার ও কর্মসংস্থান তৈরি করতে হলে নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন আছে, কলকারখানা তৈরি করতে হলে সরকার তৈরি করতে হলে সেই জায়গায় একটা সময়ের প্রয়োজন আছে। এই তরুণ প্রজন্ম যদি বিদেশ যেতে চায় বা তাদের বাইরে যাওয়ার যে বিষয়গুলো রয়েছে, এটির বিষয়ে কোনো আপনারা অ্যাকশন নেবেন কিনা, বা আরও সহজীকরণ করা তাদের কীভাবে দেশের বাইরে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কোনো পদক্ষেপ আছে কিনা? এখন আমার মনে হয় যে সমস্ত তরুণদের স্কিল আছে, প্রশিক্ষণ আছে, তারা কিন্তু সহজেই দেশের বাইরে যেতে পারে এবং আমাদের যেটা বলছি যে জেলা, উপজেলা পর্যায়ে অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে। এই সমস্ত ট্রেনিং সেন্টার থেকে ৩ থেকে ৬ মাসের কোর্স করে কিন্তু তারা খুব সহজেই দেশের বাইরে যেতে পারে এবং তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকলেও তো তারা ব্যাংক থেকে লোন সাপোর্ট পাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত তরুণরা দেশের বাইরে যেতে চায় তাদেরকে তো আমরা প্রায়োরিটি দিচ্ছি। বিশেষ করে ধরেন এই জার্মানির জন্য আমরা যেটা জাপানের জন্য আমরা বলেছি যে তাদেরকে ৳10,00,000 পর্যন্ত লোন সাপোর্টেরও কথা। এর চেয়েও আসলে ছাত্রদের জন্য আমি মনে করি ভালো সুযোগ আর কিছু হতে পারে না। প্লাস হচ্ছে ভাষাসহ অন্যান্য ট্রেনিংগুলো, শিক্ষাগুলো তাদের জন্য একদম ফ্রি করা হচ্ছে অনেক জায়গায়। কিন্তু আমার একটা বিষয় যেটা মনে হয়েছে এই মন্ত্রণালয় থেকে, যে মন্ত্রণালয় এত কাজ করে, এই কাজগুলো মানুষ জানে না অনেকে। সো এইজন্য আমরা প্রচারেরও উদ্যোগ নিয়েছি যেন মানুষ জানতে পারে এবং আমার মনে হয় যে এটা জানলে তখন অনেকেই তার অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারবে। বিভিন্ন ধরনের ট্রেনিং কিংবা বাইরে যেতে চাইলেও যেখানে তার ফাইন্যান্সিয়াল বা বড় ধরনের কোনো সাপোর্ট ছাড়াও যে তার যাওয়ার ব্যবস্থা আছে, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে, সে যেতে পারবে। বিদেশে যে শ্রম বিনিয়োগ বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কোন দেশগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে, তাদের কাছ থেকে বাংলাদেশের অর্থনৈতিক যে লাভবানের যে বিষয়টি রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু জানতে চাই। আমাদের তো শ্রমবাজারের বড় একটা অংশই মিডল ইস্ট ওরিয়েন্টেড। পাশাপাশি আমরা এখন আপনার জাপান, জার্মান,
এবং কম্বোডিয়া থাইল্যান্ডের যুদ্ধের ফলে আপনার থাইল্যান্ডও আমাদের জন্য একটা বাজারের সম্ভাবনা তৈরি হয়েছে। কোরিয়াতে আপনার সিজনাল ওয়ার্কার সহ একটা বাজার আছে। এমনকি হংকংয়ে আমাদের আগে ছিল কিছু, কিন্তু যে ভাষা শিখতে হয়। সো এরকম দেশগুলো পাশাপাশি ইউরোপেও আমরা চেষ্টা করছি যে যদি ইউরোপে তো লোক ঢালাওভাবে যাওয়া যায় না, সো এখানে কি ধরনের মার্কেট আমরা ওপেন করতে পারি সেটি নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করছি। আশা করি যে সরকারের যেটা কমিটমেন্ট নির্বাচনী অনুযায়ী যে আপনার ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা, সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এবং ইতিমধ্যে আমাদের যে ২৭টি দেশে ৩০টি শ্রম কল্যাণ উইং এবং মিশনের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথেও বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়েছে। তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা স্ব দেশে যেন ভালো ভালো কোম্পানি কিংবা যাদের লোকবল প্রয়োজন এই ধরনের মার্কেটের সাথে কানেক্টেড থেকে আমাদের দেশের জন্য কাজ করে। আমরাও ঈদের পরে হয়তো মন্ত্রী লেভেলের কিছু ভিজিট দেব। কিছু ভিজিট দিলে হয়তো আরও কিছু মার্কেট খোলার একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। রেমিটেন্স পাঠানো, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে আপনারা বিশেষ কোনো প্রণোদনা বা অন্য কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা? হ্যাঁ, যারা বৈধ পথে রেমিটেন্স পাঠায় তাদেরকে তো 2% একটা প্রণোদনা দেওয়া হয়। তবে আমাদের সরকারের যেহেতু প্রবাসী কার্ড, প্রবাসী সিটি গড়ে তোলা সহ বেশ কিছু কমিটমেন্ট রয়েছে এবং সেখানে অবশ্যই এই সমস্ত সেবাগুলো পেতে হলে কিংবা বিএমইটির সহ আরও যে সমস্ত সেবাগুলো আমরা প্রবাসীদের দিয়ে থাকি, সেই সমস্ত সেবা পেতে হলে অবশ্যই তার বৈধভাবে টাকা পাঠাতে হবে। এখন না হলে একসময় হয়তো তার টাকা পাঠানোর রিসিভের বিষয়টি আপনার চাওয়া হতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা যেহেতু কষ্ট করে দেশের জন্যই গিয়েছেন, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য গিয়েছেন, কাজেই পরিবারকে সাপোর্ট দেওয়া, দেশকে ভালোবাসা এবং দেশের বৈধ একটা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে তার জন্য ভালো, দেশের জন্য ভালো। কিন্তু অবৈধ পথে টাকা পাঠাতে গিয়ে, হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে তারা কিন্তু নিজেরাও নানানভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি ধরেন বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় নিয়ে বা যে ছাত্র সংসদ নির্বাচনগুলো রয়েছে সেগুলো আসলে কতটুকু গুরুত্ব রয়েছে বলে আপনি মনে করছেন? ছাত্রদের আন্দোলনের ফলেই তো আজকের পরিবর্তন এবং একটা রাজনৈতিক ঐতিহাসিক পরিবর্তন হয়েছে এবং ছাত্রদেরকে ছাত্র কিংবা কম জানে এইটা আসলে ভাবলে হবে না। এখনকার বিশেষ করে ছাত্র তরুণ প্রজন্ম আমি মনে করি অনেকটা জ্ঞানী, বুদ্ধিভিত্তিক, সৃজনশীলতায় নিজেকে তুলে ধরেছে অনেক ক্ষেত্রে, বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে, দেশীয় ইভেন্টে, প্রতিযোগিতায়। এবং এই যে একটা আন্দোলন সংগ্রাম, এরকম একটা শক্তিশালী ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দেওয়া, এটা কিন্তু ছাত্রদের একটা দুঃসাহসিক পরিকল্পনায় বা তাদের দুঃসাহসের ফলেই হয়েছে। সুতরাং আমি মনে করি ছাত্র এবং তরুণদের জন্য আমরা যদি একটা ভালো রাজনৈতিক পরিবেশ দিতে পারি তাহলে দেশ ভালো দিকে এগিয়ে যাবে এবং তরুণদেরকেও রাজনীতিতে কানেক্টেড থাকতে হবে দেশের জন্য, পরিবর্তনের জন্য। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে যদি বা আপনার মডেল ছাত্র রাজনীতির কথা উল্লেখ করে আপনার ক্ষেত্রে এটিকে কিভাবে প্রাধান্য দিবেন বা কোন ধরনের আসলে মডেল হওয়া উচিত বলে আপনি মনে করেন? না, ছাত্র রাজনীতি সবসময় দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য ছিল। ছাত্র সংসদ নির্বাচনগুলো যখনই ছিল তখন তারা সেই ভূমিকাটা পালন করেছে। এবারের ছাত্র সংসদ নির্বাচনেও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আমি আশা করি এর ধারাবাহিকতাটা থাকবে এবং সেক্ষেত্রে ছাত্রদের বা যুবকদের অবশ্যই আমি মনে করি যে দেশের বিশেষ করে আমরা যে একটা সুশাসন দিতে চাই, গুড গভর্নেন্স দিতে চাই, সেক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম এর বিরুদ্ধে তারা সোচ্চার ভূমিকা পালন করা উচিত। রাজনীতির বাইরে থেকেও তারা প্রেশার গ্রুপ আকারেও কাজ করতে পারে এবং আমাদের জায়গা থেকে তরুণদেরকে সবসময় আমরা এনকারেজ করি এবং আমি নিজেই তো একজন তরুণ। সেই সুবাদে এটাও তরুণদের জন্য একটা এক্সাম্পল হতে পারে যে স্রোতের বিপরীতে আন্দোলন সংগ্রাম করে এইভাবে নেতা বা রাজনীতিতে একটা অবস্থান তৈরি করা যায় এবং রাজনীতি করতে ওই জন্য বলে মামু খালু মানে এরকম আত্মীয় স্বজন লাগে। তো এগুলো ছাড়াও একেবারেই সাধারণ পরিবার থেকেও কেউ রাজনীতি করেও রাজনৈতিক নেতা কর্মী থেকে শুরু করে এমপি মন্ত্রী সবই হতে পারে। এটার একটা এক্সাম্পল তো আমরাই বড় এক্সাম্পল। বর্তমান সরকারের তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে কোনো পরিকল্পনা আছে কিনা যে এই বিষয়ে আপনার থাকবে, বিশেষ করে গতিশীলতা আনতে? এই সরকারের মন্ত্রিসভায় সবচেয়ে বোধহয় আমি হচ্ছে সবচেয়ে ইয়ংগেস্ট সদস্য।
আর আমার পাশাপাশি আমার কাছাকাছি বয়সের আরও কয়েকজন আছে এবং তারা সবাই উচ্চশিক্ষিত এবং এই সরকারের ক্যাবিনেটটাও আমি মনে করি একটা মানে বহুমুখী আপনার অভিজ্ঞতা সম্পন্ন লোকজন আছে ক্যাবিনেটে। এবং সবচেয়ে বড় কথা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সাথে না মিশলে এটা দেখা যেত না, বোঝা যেত না যে উনি আসলে অনেক আগে থেকেই আমরা যেই আলাপ আলোচনাগুলো করছি, কাজের প্রপোজাল দিচ্ছি, এগুলো থেকে ওনার আইডিয়া অনেক আগে থেকে উনি এগুলো প্ল্যান করে রেখেছেন। আমরা একটু বললে তিনি আরও বিস্তারিত বলে ফেলেন। এবং এই সরকারের আপনার বিশেষ করে শিক্ষা এবং কর্মসংস্থান একটা বড় অগ্রাধিকার, যে শিক্ষাটাকে মানসম্পন্ন করা এবং বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করা এবং এই হিউজ জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি করা এবং প্রশাসন তথা বাংলাদেশের আপনার মানুষের সেবা নিশ্চিত করার জন্য। যেমন ধরেন প্রধানমন্ত্রী ওইভাবে বড় প্রোটোকল না নিয়ে সিম্পলি হাঁটেন এবং পত্রপত্রিকার নিউজ হয়েছে যে সরকারের এই প্রধানমন্ত্রী সহ অন্যদেরও খুব বেশি প্রোটোকল ব্যবহার না করার ফলে ঢাকার যানজট আগের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। তাতে খুব বেশি ইফেক্ট পড়ে নাই, কিন্তু কিছুটা হলেও কাজ হয়েছে। সো এইভাবে আমরা শুধুমাত্র প্রশাসনের গতি আনা নয় বা প্রশাসনের জটিলতা নিরসন করে সহযোগীকরণ নয়, রাজনীতি, অর্থনীতি, প্রশাসন সামগ্রিকভাবে দেশটাকে কিভাবে আসলে গতিশীল করা যায় এবং দেশের মানুষের জীবনযাত্রাকে কিভাবে সহযোগীকরণ করা যায় সেটি নিয়ে কিন্তু সরকার আপনার কাজ করছে এবং আমরা সেখানে আমাদের চিন্তা ভাবনা আমরা শেয়ার করে আমরাও সেখানে ইনপুট দিয়ে একটা শক্তিশালী পরিকল্পনার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। যেমন ধরুন সরকার নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী ফ্যামিলি কার্ড, ইমাম মসজিদদের বেতন ভাতা শুরু করে দিয়েছেন, হয়তো ছোট পরিসরে, বাট পর্যায়ক্রমে এটা সবাই পাবে। খাল খনন কর্মসূচি এবং আপনারা শুনেছেন বোধহয় ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রী নিজে একটা স্পেশাল মিটিং করেছেন বুয়েটের টিচার সহ বিশেষজ্ঞদের নিয়ে। সুতরাং শুধুমাত্র প্রশাসনিক সহযোগীকরণ নয়, মানুষের জীবনযাত্রাকে সহযোগীকরণ করার জন্যই সরকার এবং আমরা সমন্বিতভাবেই কাজ করছি। আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আপনার মন্ত্রণালয় থেকে কোন ধরনের উদাহরণগুলো সৃষ্টি করতে চান? বাস্তব হচ্ছে যে আমাদের দেশের মানুষের যে ধরনের মেন্টালিটি বা প্রত্যাশা থাকে, একটা ধরেন আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষ একটা উঁচু পজিশনে গেলে, ভালো পজিশনে গেলে আপনি তদবির করবেন, তার দ্বারা কিছু বেনিফিট নেবেন। তো এই জায়গায় এসে এই ধরনের অনেক বলা চলে মানুষের প্রত্যাশা, সুবিধা পাওয়ার, চাওয়া পাওয়া অনেক দেখতেছি। কিন্তু আমরা তো চাই যে আসলে দেশের যেটা বলে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, সেটা শুধু কেতাবে নয়, বাস্তবে তার প্রয়োগ থাকবে। আইনের দৃষ্টিতে সকলের সমান। যে কোনো একটা কাজের জন্য আপনি একজন সাংবাদিক যেমন যে ইম্পর্টেন্স পাবেন, আমি মন্ত্রী মিনিস্টার গেলে একই ইম্পর্টেন্স পাবো। তো সারা বাংলাদেশের কোন জায়গায় কতটুকু কী করতে পারবো সেইটা জানি না, তবে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এই যেটা বলেছি যে মানুষের সেবা দেওয়ার জন্য সকল ধরনের জটিলতা নিরসন করে, দুর্নীতি, সিন্ডিকেট বন্ধ করে একটা নতুন পরিবেশ তৈরি করার জন্য কাজ করছি, যেন প্রধানমন্ত্রীকে আমরা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে এই মিনিস্ট্রি দিয়েছেন, আমরা এই পরিবর্তনটা এনেছি এই মিনিস্ট্রিতে, দেশের মানুষের সামনেও যেন এই পরিবর্তনটা তুলে ধরতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এখন হয়তো বিস্তারিত বললে কথার চেয়ে কাজের চেয়ে কথা বেশি বলা হবে, সেই কারণে এখন বলছি না, একটু দৃশ্যমান হোক, তারপরে এই বিষয়ে ডিটেলস কথা বলবো। জনগণ যে আস্থা রেখে আপনাকে ভোট দিয়েছে, সেই মানুষগুলোর আস্থা অর্জনে বা তাদের সেই প্রত্যাশা পূরণে আপনার এলাকার মানুষের জন্য কি কি পরিবর্তন থাকবে? প্রথমত আমি যেটা মনে করি যে আমার এলাকায়, যেটা আগেই বলেছি, একটা চরাঞ্চল দুর্গম এলাকা, এখানকার মানুষ আমাকে ভোট দিয়েছে যে তারা ভেবেছে যে সে একটা দলের প্রধান, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবার সাথেই তার পরিচয়, সক্ষতা, কাজেই তিনি এমপি মন্ত্রী হলে এলাকার উন্নয়ন হবে। এলাকার অবকাঠামোগত উন্নয়ন থেকে এলাকার ছেলে মেয়েদের চাকরি বাকরি, মানুষের বিশেষ করে আমাদের ওই অঞ্চলের মানুষ সবাই চিকিৎসা করার জন্য আপনার এই বিভাগীয় হসপিটাল বরিশাল শেরেবাংলাতে আসে অথবা ঢাকায় আসে। তো কাজে এই সমস্ত মানুষ চিকিৎসার জন্য ঢাকায় আসলে কিংবা ফোন দিলে একটু সহায়তা পাবেন। তো সেই কাজগুলো আমি করার চেষ্টা করছি। আর অবকাঠামোগত উন্নয়নের জায়গা থেকে যেখানে স্কুল কলেজের ভবন প্রয়োজন, রাস্তাঘাটের প্রয়োজন, সেগুলো ইঞ্জিনিয়ারদের সাথে, সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলাপ আলোচনা করে আপনার ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। এবং আমাদের ওইখানে সহ বিভিন্ন অঞ্চলেই রাজনৈতিক আধিপত্যের কারণে দেখা যায় আপনার সবসময়
অনেক এলাকায় এই রাজনৈতিক প্রতিপক্ষরা কোণঠাসা থাকে, চাপের মধ্যে থাকে। সেটা আমি বলেছি যে আমার এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটা সুন্দর পরিবেশ, সম্প্রীতির পরিবেশ আমি গড়ে তুলব। বিশেষ করে আমাদের ওখানে মুসলমানদের পাশাপাশি হিন্দু জনগোষ্ঠী আছে উল্লেখযোগ্য। তো তারা সবসময় বলেন নির্বাচন হলে যেই ক্ষমতা আসুক তারা কিছু মানুষ সমস্যায় পড়ে। তো আলহামদুলিল্লাহ এইবারে নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পর একটা ব্যবসায়ী, একটা হিন্দু সম্প্রদায়, একটা মাঝি, একটা কৃষক, কেউ কোনো ধরনের সমস্যায় পড়ে নাই। মোট কথা বলতে গেলে যে চাঁদাবাজি কিংবা চাঁদাবাজি নিয়ন্ত্রণ কিংবা ক্ষমতার প্রভাব বিস্তার করে মানুষকে হয়রানি করা, জুলুম করা, জিম্মি করা, এই কাজগুলো কেউ করতে পারে নাই এবং আশা করি ভবিষ্যতেও সেটা করতে পারবেন এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী সেরকম একটা পরিবেশ আমরা এলাকায় এনশিওর করব। রাজনীতিতে এসে আপনার আদর্শগত কোনো পরিবর্তন হয়েছে কিনা, নাকি আগের ভিপি নুরই আছেন আপনি? না, আমার দৃষ্টিতে আমি মনে করি যে আমি একটা লক্ষ্যকে নিয়ে তো আগাচ্ছি। আমার একটা কৌশল আছে। আমি কখনো ধরেন ৮০ কিলো ৮০ বেগে দৌড়াবো, কখনো হাঁটবো, কখনো ঘুমাবো। আমার তো একটা কৌশল আছে এবং আমার সাথে যারা কাজ করে আমার টিম তারা আমার কৌশলটা জানে। সো সেই কৌশল অনুযায়ী আমি আমার কাজ করছি। কিন্তু আমার মনে হয় যে আমি কখনো আদর্শ থেকে কিংবা আমার লাইন থেকে বিচ্যুত হইনি। তবে মানুষের প্রত্যাশার জায়গা থেকে কারো কাছে ভিন্ন মনে হতে পারে। ধরেন কেউ চেয়েছে নির্বাচন কেন্দ্রিক আমরা বিএনপির জোটে যাই, এনসিপির সাথে একসাথে রাজনীতি করি, বা আমরা জামাতের সাথে যাই। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রত্যাশা করেছে। তো তাদের প্রত্যাশার সাথে যখন মিলে নাই তারা তখন ফেসবুকে ওপেন ক্রিটিসিজম শুরু করেছে, গালিগালাজ করেছে। আমি অনেককে চিনিও না, কিন্তু আমি দেখি আমার ফেসবুকে সে এমন গালিগালাজ, এমন আজগুবি কথাবার্তা বলে। তো এটাকে আমি মনে কিছু করি না। কারণ আমি মনে করি এটা যে আমি যদি আমার লক্ষ্য উদ্দেশ্যে ঠিক থাকি আমি আমার গন্তব্যে পৌঁছাতেই পারবো। ওই যে বলে যে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। তো কাজেই ওই সোশ্যাল মিডিয়াতে কিংবা আমার প্রতিপক্ষ কে কি বলল সেটা হচ্ছে বড় বিষয়। আমি কি করছি, এটাতে আমি ট্রান্সপারেন্ট আছি কিনা, আমার কাজে মানুষ উপকৃত হচ্ছে কিনা, দেশ উপকৃত হচ্ছে কিনা, সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমি চলছি। আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা আছে কিনা? না, আমার অন্তত সেটা নাই। কারণ আমি আমার এলাকাকে প্রায়োরিটি দেই। আমার এলাকার মানুষের ভোটের জনসমর্থনের কারণে আমি আজকে এমপি হয়েছি, এমপি থেকে মন্ত্রী হতে পেরেছি। কাজে এলাকার মানুষ আমার কাছে ফার্স্ট, সত্যিকার অর্থে এলাকার মানুষের জন্য কিছু করতে হবে এবং জনবিচ্ছিন্ন হলে তো আবার ৫ বছর পরে ভোট পাওয়া যাবে না। তো কাজেই তাদের সাথে আমার এই কিপ অ্যান্ড টাচটা আছে, আশা করি থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার কি বার্তা থাকবে যারা রাজনীতিতে আসতে চায়? ভবিষ্যতের বা বিশেষ করে আমি তরুণ প্রজন্মের জন্য বলবো, নেপালের আপনারা দেখেছেন যে জেনজি বা নেপালে বিশেষ করে আমাদের তরুণরা গণ অভ্যুত্থান ঘটিয়েছে বা তার পূর্বেও যে সমস্ত রাজনৈতিক সচেতন তরুণরা তারা মিলে কিন্তু এখন সরকার গঠনের দ্বার প্রান্তে। তো তারা এটা কিভাবে পারলো, আমরা কেন আমাদের দেশের তরুণরা পারলো না? আমাদের দেশে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অনেক তরুণ রাজনীতিতে খুব আলোচিত হয়েছে, পরিচিতি পেয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ কিংবা তাদের অনেকে ক্ষমতা পেয়ে যেভাবে ক্ষমতাকে মিসইউজ করেছেন এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। তো সেই জায়গা থেকে আমার আহ্বান থাকবে যে আমাদের যে সমস্ত তরুণ ভাইরা, আমাদের সহকর্মীরা ক্ষমতা পেয়ে কিংবা পাওয়ারের শীর্ষে থেকে অনভিজ্ঞতার কারণে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছেন, যেটা জনগণ ক্ষুব্ধ হয়েছে, জনগণ ভালোভাবে নেয়নি, সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, সেটাকে আমি মনে করি মেরামত করে সামনে এগিয়ে যেতে পারলে এখনকার রাজনৈতিক তরুণ যারা রাজনীতিতে আছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। পাশাপাশি যে সমস্ত তরুণরা রাজনীতিতে আসে নাই, চিন্তা করতেছে, তাদেরকে আমি বলবো যে মামদানি নিউ ইয়র্কের মেয়র এবং ওই বালেন্দ্র শাহ নেপালের এই দুটো ক্যারেক্টারকে আপনারা দেখেন কিভাবে একজন র্যাপার থেকে সে এখন এত বড় জাতীয় নেতা, প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে চলে গেছে। কিংবা নিউ ইয়র্কে মামদানির মতো একটা লোক রাস্তার পাশে মাইক নিয়ে ঘুরতো, কথা বলতো, সে নিউ ইয়র্কের মতো একটা মেগা সিটির মেয়র। সো মানুষের যদি প্যাশন থাকে, পরিশ্রম যদি করতে পারে, ডেডিকেশন যদি থাকে, সে সাকসেস হয়। কাজেই আমাদের দেশের রাজনীতিতে আমরা চাই শিক্ষিত সচেতন তরুণরা এগিয়ে আসুক। এতদিন অনেকে মনে করতো না রাজনীতিতে মামু খালু ছাড়া সাকসেস হওয়া যায় না, টাকা পয়সা লাগে। তো আমরা তো সেটা এক্সাম্পল আমরা দেখিয়েছি, টাকা পয়সা মামু খালু ছাড়া রাজনীতিতে না, শুধু নেতৃত্ব দেওয়া যায় সমাজের। তো কাজে আপনারা আসুন, আমরা নেতৃত্ব দেই, সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করি। আগামী 5 বছর পর বিভিন্ন সংসদ সদস্য হচ্ছেন প্রথম, তারপরে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আগামী 5 বছর পর কোথায় থাকবেন? আর যে মানুষের ভালোবাসায় আজকে বিভিন্ন প্রতিমন্ত্রী হয়েছেন, সে মানুষের ভালোবাসার যে রিটার্ন সেটি কিভাবে দেবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন রাজনীতিবিদদের সর্বোচ্চ পাওয়াটা মানুষের ভালোবাসা। এই যে রাস্তা দিয়ে যায়, মানুষ সালাম দেয়,
জিজ্ঞেস করে কেমন আছেন, কিংবা আমার রাজনৈতিক পথ চলা আমি দেখেছি যখনই আক্রান্ত হয়েছি দলমত নির্বিশেষে মানুষ দোয়া করেছে, এটি সবচেয়ে বড় পাওয়া। তো স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তো থাকবে যে মানুষের আহ, প্রত্যাশা অনুযায়ী যেন কাজ করি, কিন্তু কোনো মানুষই সব মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে না, প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারে না। তবে আমার জায়গা থেকে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে, এবং অবশ্যই আমি মনে করি আমার এই সফলতা তো মানুষের বিশেষ করে সমর্থনের ফলেই হয়েছে। কাজে তাদের প্রতি তো একটা দায়বদ্ধতা আছে, তাদের চাওয়া অনুযায়ী কিংবা আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট, আমরা যেটা পাবলিকলি বলেছি রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন চাই, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের মধ্যে দিয়ে দেশ এবং সমাজকে পুনর্গঠন করতে চাই, সেগুলো তো করতে হবে, চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনারা জানেন যে একটা রাজনৈতিক ঐক্যের জায়গায় পৌঁছানোর সুযোগ পেয়েছি, এবং রাজনৈতিক আলাপ আলোচনা ঐক্যমতের ভিত্তিতে একটা জুলাই জাতীয় সনদ আমরা প্রণয়ন করেছি, যেটা একটা রাজনৈতিক সমঝোতার দলিল। এই দলিলের ভিত্তিতে যদি আমরা আগামীর বাংলাদেশ পরিচালিত করতে পারি, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারি, তাহলে আসলে এই দেশের মানুষের চাওয়া পাওয়ার বড় একটা অংশই বোধহয় অটোমেটিক্যালি পূরণ হবে। সেক্ষেত্রে আমাদের প্রতি মানুষের যে প্রত্যাশা, আশা করি সেটা অনেকখানি পূরণ হবে। গ্রিন টেলিভিশনের এই প্রশ্ন উত্তরে সময় দেওয়ার জন্য, আপনার অনেকখানি সময় নষ্ট করেছি, সেই সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার যারা দর্শক রয়েছেন, ভালোবাসার মানুষ রয়েছেন, তাদের জন্য যদি কিছু বলার থাকে। আপনারা যারা এতক্ষণ এই প্রোগ্রাম দেখেছেন, দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা একটা নতুন সরকারের নতুন দায়িত্বে আছি, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সাকসেস হই। এবং আমাদের একটা কথাই আমরা বলতে চাই যে আমরা আসলে ফুলের বিছানা মারিয়ে কিংবা একটা আপনার ফ্যামিলি লিগ্যাসির জায়গা থেকে আজকের এই জায়গাটাতে আসি নাই, একটা কণ্ঠকাকীর্ণ পথ রক্ত দিয়ে ঘাম ঝরিয়ে এই জায়গাটা তৈরি করেছি। সুতরাং আমাদের মানুষের প্রতি কমিটমেন্ট আছে। আমরা সাধারণ পরিবার থেকে উঠে এসেছি, সাধারণ মানুষের দুঃখ কষ্ট আমরা বুঝি, কিন্তু আমাদেরও লিমিটেশনস আছে অনেক কাজ করতে গিয়ে। যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি, দয়া করে সবাই সহযোগিতা করবেন, দোয়া করবেন, এটি প্রত্যাশা। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে গ্রিন টেলিভিশনের প্রশ্ন উত্তর পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন গ্রিন টেলিভিশনের সঙ্গে।